আপনি ঠিক আছেন তো? আমি ইচ্ছে করে গাড়ি নিয়ে নিজের কোম্পানির বিশেষ কাজের জন্য পাশের শহরে যাচ্ছিলাম। জ্যামে আটকা পড়ে মেজাজটা অনেকটাই খারাপ ছিল। যখন জ্যাম ছাড়লো তখন সময় ও মেজাজ দুটোই খারাপ অবস্থা দেখে গাড়িটা জোরে টান দিতে যাব, ঠিক তখনই গাড়ির সামনে একটি মেয়ে এসে পড়ে। ভাগ্যিস তখনও আমি স্পিড তুলিনি। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দেখলাম মেয়েটা 2 হাত দূরে রাস্তায় আধশোয়া হয়ে কোনো রকমে কোঁকড়াচ্ছে। আমি দৌড়ে ওনার কাছে যাই। উনি নিচের দিকে তাকিয়েছিল। ওনার কাছে যেয়ে বসে যখন বললাম, আপনি ঠিক আছেন তো? আপনাকে আমি ইচ্ছে করে পুরো কথাটা শেষ করতে পারিনি। মেয়েটা আমার দিকে তাকালো। আমি হতভম্বের মতো কয়েক সেকেন্ড রাস্তার উপরে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আশেপাশে ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়েছে। আমি পাবলিকদের দিকে তাকিয়ে মেয়েটার হাত ধরে বললাম, প্লিজ কান্না করবেন না, আমি হসপিটালে নিয়ে যাচ্ছি, আসুন আমার সাথে। মেয়েটার আর কোনো কথা না শুনে এক প্রকার জোর করে গাড়িতে তুললাম। পায়ের পাতা ও কনুইতে একটু কেটে গিয়েছে। আমি গাড়ি চালিয়ে হসপিটালে আসলাম। সারা রাস্তা মেয়েটা কান্না করে গেছে। বেশ কিছু সময় পর মেয়েটা স্বাভাবিক হয়। ডক্টর মেডিসিন দিয়ে গেছে। আমি মেয়েটার কেবিনে যেয়ে ওনার সামনে এসে দাঁড়ালাম। ওনার দিকে তাকিয়ে বললাম, সরি ম্যাম, আসলে বুঝতেই পারিনি এভাবে এমন কিছু হবে। কেমন আছেন তানভীর সাহেব? চেনার পরেও না চেনার অভিনয়টা দারুণ করছেন। আমি চোখ সরিয়ে নিলাম, মাথাটা উঁচু করে কিছু সময় দাঁড়িয়ে রইলাম। আমি এখন কি বলবো ঠিক মাথায় আসছে না। বেডে আধা শোয়া হয়ে থাকা মেয়েটাকে আমি চিনি। 7 বছর আগে সে ছিল আমার স্টুডেন্ট, নাম নীলা। সে বলে ওঠে, কেমন আছেন? সরি নীলা, আমি ইচ্ছে করে আপনার সামনে আসতে চাইনি। এভাবে হুট করে এত কিছু হয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি। প্লিজ আমাকে মাফ করে দিন, আমি কখনো আপনার সামনে আসব না। নীলা চুপ হয়ে বসে রইল। আমি মাথাটা উঁচু করে ওর মুখের দিকে তাকালাম। এক দৃষ্টিতে চেয়ে আছে ও। আমি একটু মুচকি হেসে ঘুরে চলে আসতে যাব, সে ডাক দিল। আমি দাঁড়ালাম। তানভীর সাহেব প্লিজ যাবেন না, আমাকে মাফ করে দিন। আরে আমি ওসব কিছু কোনোদিন মনেই করিনি। আপনি মাফ করে দিন, আপনার কথাটা রাখতে পারেনি। আপনার সামনে ভুল করে চলে এসেছি, সরি। তানভীর, আমি আর দাঁড়ালাম না। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? 7 বছর আগের ঘটনাগুলো এমনিতেই ভুলতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করে ওকে এভাবে দেখব কখনো কল্পনাও করিনি। 7 বছর আগে আমি ওকে পড়াতাম, সে ছিল আমার ছাত্রী। স্টুডেন্ট পড়িয়ে কোনো রকমে মাস চলে যেত আমার। গ্রামে বাবা ছিল গরিব কৃষক, সেখান থেকে মাস শেষে টাকা পাবো সে আশা করাটা বোকামো ছাড়া কিছুই ছিল না। বাবার থেকে কখনো টাকা চাইনি আমি, চাইবো কীভাবে? ওনার দেওয়ার মতো পরিস্থিতি তো ছিল না। যখন প্রবল ইচ্ছাটাকে পুঁজি করে ঢাকার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলাম, তখন বাবা অভিযোগ বর্ষিত গলায় বলেছিল, তানবীর, পড়তে যাচ্ছিস ঠিক আছে, অনেক খরচ, আমি কিন্তু একটা টাকাও তোকে দিতে পারবো না। তোর পড়ার খরচ তুই নিজেই চালাবি, কখনো টাকার কথা বলতে পারবি না। বাবার দিকে তাকিয়ে সেদিন কিছু বলিনি, কেবল পা ছুঁয়ে সালাম করে চলে আসি ঢাকায়। আগেই কিছু জমানো টাকা ছিল, ভার্সিটিতে চান্স পাবো একটা বড় রকমের ইচ্ছে ছিল আমার, তাই অগ্রিম জমিয়ে রেখেছিলাম। পাড়ার এক ভাই থাকতো ভার্সিটির মেসে, সেই সুবাদে আমিও উঠি সেখানে। কোনো রকমে আধা পেটা খেয়ে 3 মাসের মতো চলে আমার। এরপর যখন আর চলছে না, তখন শহরের এক বড় ভাইয়ের সুবাদে নীলাকে পড়ানোর টিউশনির সুযোগ পাই। নীলা ছিল ধনী পরিবারের একমাত্র মেয়ে। ওর কলেজ ছিল আমার ভার্সিটির পাশেই। সকাল টাইমে যখন ওকে পড়াতাম, মাঝে মধ্যে ওরই রিক্সাতে করে ভার্সিটিতে আসতাম। কয়েক মাস পড়ানোর পর একদিন রিক্সা করে ওর কলেজের সামনে আসতেই কতগুলো বান্ধবী নীলার কাছে এসে দাঁড়ায়। নীলা রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, মিস্টার তানভীর, নামুন রিক্সা থেকে। আপনার কি কোনো লজ্জা শরম বলতে কিছুই নেই? একটুও কি লজ্জা করে না আপনার? রোজ রোজ আপনাকে আমি রিক্সা ভাড়া দিই, কেন করবে লজ্জা? আপনাদের মতো নিম্নমানের ছেলেরা তো এরকমই সুযোগ খোঁজে। আপনার মতো ছ্যাঁচড়া টাইপ লোক আমি কোনো দিন দেখিনি। শুনুন, আপনাকে আমি দরকার হলে রোজ রিক্সা ভাড়া বাসা থেকে দেব, কিন্তু আমার পাশে বসে কখনো রিক্সাতে করে আসবেন না। আপনি জানেন, আপনি আমাকে পড়ানোর যোগ্যতা বা আমার টিচার হওয়ার যোগ্যতা রাখলেও আমার পাশে বসার কোনো যোগ্যতা আপনার নেই।
আপনার মতো না, সরি, শুনুন, আপনার থেকে উচ্চ লেভেলের ছেলে না আমার পিছনে কুকুরের মতো ঘোরে। আর আপনি তো পড়ানোর সুবাদে আমার সাথে কথা বলার সুযোগ পেয়েছেন, এটাই তো আপনার অনেক বড় ভাগ্য। কিন্তু শুনুন, আবার বলছি, আমাকে কেবল পড়ানোর যোগ্যতা রাখেন, কিন্তু আমার পাশে বসার কোনো যোগ্যতা আপনার নেই আর না কোনোদিন হবে। হাজারটা ছেলে আমার সাথে শুধু কথা বলার জন্য পিছনে পড়ে আছে, তাদের পার্সোনালিটি আর স্মার্টনেস দেখে আমার পাশে বসতে আসেন, ফালতু ছেলে কোথাকার। নীলার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি। কথাটা সত্য যে প্রতিদিনকার রিকশার ভাড়া বাঁচানোর জন্য নীলার সাথে আমি একই রিকশাতে আসি, কিন্তু ও ঠিক এভাবে বলবে কোনোদিন কল্পনা করিনি। আমাকে তো ঠিকভাবে বুঝিয়ে বলতো। সবার সামনে এত বড় অপমান করে বলার কি ছিল? খুব জোরে কাঁদতে ইচ্ছে করছে আমার। অপমানে মুখটা যেন আমার লাল হয়ে গেছে। অনেক ছেলে মেয়ে আশেপাশে জড়ো হয়ে আমার দিকে তাকিয়ে দেখছে। আমি সাথে সাথে মাথা নিচু করে নিই। গরিবেরা হয়তো বড়লোকদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না, কিন্তু গরিবদের একটা নিজস্ব আত্মসম্মান থাকে যা কখনো শেষ হতে দেয় না তারা। বড়লোকেরা চাইলে সব পারে, কিন্তু গরিবেরা তা পারে না। মাথা নিচু করে তাড়াতাড়ি চলে আসি সেখান থেকে। তবে আসার সময় একটা ছেলের সাথে ধাক্কা লাগে আমার, আর সাথে সাথেই সেই ছেলেটা আমার গালে কষে চর বসিয়ে দিয়ে বলে, শোন হারামির বাচ্চা, নীলার মতো মেয়ের পাশে এই কয়দিন বসেছিস, এটা তোর সৌভাগ্য, কিন্তু এরপর যদি ওর পাশে পড়ানো ছাড়া দেখি তোর খবর আছে। কথা শুনে বুঝেছিলাম ও আমাকে ইচ্ছে করেই ধাক্কা দিয়েছে, আর তারপর আমার গায়ে হাত তোলে। অথচ ছেলেটা আমার থেকে 5 বছরের ছোট বলে মনে হলো। কয়েক সেকেন্ড ছেলেটার মুখের দিকে তাকিয়ে থেকে হনহন করে চলে আসি আমি। এরপর নীলাকে পড়ানোর দিন আসে 2 দিন পর। যাব কি যাব না ভেবে গিয়েছিলাম, কারণ সেদিন ছিল মাস শেষ আর বেতনটা খুব প্রয়োজন ছিল। চড়া বেতনের টিউশনিটা ছিল। বেতনটা মিস না করার জন্য গিয়েছিলাম। কি করব, গরিবেরা হয়তো একটু লজ্জাহীন হয়, এত অপমানের পরও যেতে হচ্ছে। তার মানে এই নয় যে গরিবেরা লজ্জা পায় না। আসলে গরিবেরা জানে 2 বেলা ভাতের সাথে তরকারিতে লবণ বা তেলের পরিমাণ কম হয়েছে, তবুও দিব্যি তৃপ্তি করে কিভাবে খেতে হয়। নীলাকে পড়াতে যেয়ে ওর দিকে তাকায়নি, যদিও আমি চেয়ারে বসতেই সে এসে বলতে থাকে, এই নিন আপনার টাকা। আর আবার বলছি, আজকে যেন দয়া করে আমার রিক্সাতে যাবেন না। চাইলে গাড়ি নিয়ে যেতে পারি আমি, কিন্তু আমার সেটা পছন্দ না। ভুলেও যেন তাড়াতাড়ি আমার রিক্সাতে যাবেন না। কথাটা শেষ করতেই আমি নীলার দিকে তাকালাম। টেবিলে থাকা একটি খামে টাকাটা তুলে পকেটে গুজলাম। কোনো প্রকার কথা মুখ দিয়ে বের হচ্ছে না আমার। নীলা আমার সামনে দাঁড়িয়ে বলে, আপনার পকেটে কি ওটা দেখি? সাদা শার্ট পরেছিলাম। বুক পকেটের দিকে তাকিয়ে দেখি একটা সাদা কাগজ রাখা, কিন্তু এটা কোথা থেকে আসলো? আর এটাই নীলার চোখে পড়ল। এখন নাও করতে পারছি না। আমি পকেট থেকে বের করে নীলার দিকে বাড়িয়ে দিয়ে বসে আছি। ও ভাঁজ খুলে কয়েক সেকেন্ড পর বলে, আমার দিকে তাকান। আমি মাথা তুলে ওর দিকে তাকাতেই আমার গালে কষে একটা চড় পড়ে। আমি সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়িয়ে বলি, এই মেয়ে, কি সমস্যা তোমার? আমাকে কি তোমার জোকার মনে হয়? যখন যা ইচ্ছা সেটাই করবে। সবার সামনে অপমান করেছ, এখন বাড়িতে আমাকে চড় মারলে। কি মনে হয় তোমার? গরিব বলে কি প্রতিবাদ করাটা আমাদের রাইটের মধ্যে পড়ে? চুপ, তোর লেকচার থামা। লজ্জা করে না তোর এভাবে আমার সামনে চড়ে গলায় কথা বলতে? আমাকে নিয়ে লাভ লেটার লিখে আমাকে এই কথা শোনাচ্ছিস? নিজেকে একবার আয়নাতে দেখেছিস তুই? তোর যোগ্যতার বিচার করেছিস কখনো, হারামজাদা? আমি সাথে সাথেই নীলার থেকে কাগজটা কেড়ে নিয়ে দেখি সেখানে লেখা, নীলা, আমি তোমাকে ভালোবাসি খুব। আমি লেখাটা পড়ে অবাক হয়ে যাই। মানে কি এটার? এটা আমার শার্টের মধ্যে কখন আসলো? ম্যাসের কেউ তো রাখবে না, তাহলে কে রেখেছে? তখনই মনে পড়ে সেদিন নীলা অপমান করার পর যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলাম, সেই ছেলে হাতাহাতির সময় আমার বুকে হাত দিয়েছিল, কিন্তু অপমানে এতটাই জর্জরিত ছিলাম কিছুই মাথায় আসেনি। আর মজার ব্যাপার হলো, আমি শার্টটা আর কাচিনি। সেদিন পরেছিলাম আর 2 দিন পর আজকে পরেছি, কারণ শার্টটা একটু নতুন নতুন লাগে আমার কাছে। তাই নীলাকে পরাতে আসি এটা পরে মাঝে মধ্যে। কিন্তু এটাই যে আজকে আমার কাছে সবচাইতে হাস্যকর আর যোগ্যহীন বানিয়ে দেবে কে জানতো।
নীলা চিৎকার করে। ওর মা দৌড়ে আসে। কাগজটা দেখে আমাকে তিনিও অপমান করতে ছাড়েননি। আসলে নীলার মায়ের কোনো দোষ নেই, দোষটা পরিস্থিতির। ঘরোটা টিচার তুলেও তিনি অপমান করতে ছাড়েননি। আমার টিউশনিটা চলে যায়, বাড়ি থেকে বের করে দেয় আমাকে। চলে আসার আগে নীলা অপমান করে বলেছিল, আমার সামনে তোকে যেন আর না দেখি। যেদিন যোগ্যতা অর্জন করবি সেদিন আসিস, হয়তো তোর দিকে তাকাবো। সেদিন মাথাটা নিচু করে চলে আসি। এরপর মেসে এসে রুমে বসে বসে পড়াশোনার প্রতি মন দিলাম। সাথে ভাইয়াকে বলে একটা ছেলে স্টুডেন্টকে খুঁজে দিতে বলি, কিন্তু সেটা এত সহজে হয়নি। কারণ আমার মতো হাজারটা ছেলে পড়ার খরচ চালানোর জন্য টিউশনি খুঁজে বেড়ায়। 3 মাস পর টিউশনিটা আসে। ওদের ফ্যামিলিতে একটাই ছেলে ছিল। ছেলের মা ছিল না, বাবার কাছে থাকতো। ছেলেটার সাথে বন্ধুত্ব হয় আমার। ভাগ্যের পরিহাসে এটাই আঙ্কেলের ভালো লাগে, ওনার সাথেও মিশে যায় আমি। কথায় আছে না, ওপরওয়ালা যা দেয় তা খুশি করেই দেয়, ঠিক তাই হয়। ওনার ছোট ব্যবসাতে আমাকে দেখাশোনার ছোট্ট একটি কাজ দেয়। মাসে কিছু টাকা বেতন পেতাম। আস্তে আস্তে আমার আর ওনার চেষ্টায় ব্যবসাটা বিশাল হয়। ভাগ্যক্রমে কয়েক বছর পর আমি হয়ে যাই সেই ব্যবসার অর্ধেকের বেশি মালিক, আর নিজের একটা কোম্পানিও তৈরি করে ফেলি। তাই সেই কাজের জন্য আজকে যখন বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, ঠিক তখনই জ্যামে পড়ে সেই নীলার সাথে দেখা। গাড়ি চালিয়ে বাড়িতে আসি। এখন সব আছে, টাকা, বাড়ি, গাড়ি, সব কিছু। শুধু ভুলতে পারি না 7-8 বছরে ঘটা অপমানগুলো। তবে ভালোই হয়েছে, নীলার অপমানের পর আমি এখন সব মানুষকে ভালোবাসতে শুরু করেছি। সেদিন হয়তো ওই ছেলেটা আমাকে তাড়ানোর জন্যই আমার বুক পকেটে কাগজটা দিয়েছিল। মাসখানেক পর অফিসে বসে কাজ করছি, তখনই দারোয়ান এসে দাঁড়ায় আমার সামনে। সালাম দিয়ে বলে, স্যার, আপনার সাথে একটা মেয়ে দেখা করতে চাই, ভিতরে পাঠিয়ে দিব? মেয়ে? জি স্যার। আচ্ছা, পাঠিয়ে দিন। দারোয়ান চলে যায়। আমি কাজে মন দিলাম। কয়েক মিনিট পর শুনতে পেলাম, কেমন আছেন তানভীর সাহেব? আমি চোখ তুলে তাকাই সামনে। চমকে উঠি আমি। নীলা আমার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু ও কিভাবে জানলো আমি এখানে? ওকে দেখে বললাম, আরে তুমি? গরিবের এখানে কি মনে করে? ছোট একটা চাকরি করি, তুমি আমার সাথে দেখা করতে আসবে ভাবতেই পারিনি। আগের কথা সব মনে আছে? আর আমি জানি এই কোম্পানিটা দেশের 5টা বৃহৎ কোম্পানির একটা, আর তার মালিক তানভীর। এটা কোনো ছোট চাকরি না। ও, তা কিছু বলবা? আমার সাথে আজকে বিকেলে দেখা করবেন? কোথায়? লেকে কিংবা টিএসসিতে? ওখানে তো সব কাপলেরা যায়। আমরাও যাব। 4টের সময় চলে আসবেন, আমি থাকবো। নীলা চলে গেল। আমি অবাক হলাম না, তবে ভাবলাম এত বছর পর এখন হুট করে এভাবে দেখা করার কথা কেন বলছে ও? কেমন একটা উত্তেজনা কাজ করছে আমার মাঝে, যদিও এটার কোনো সঠিক অ্যান্সার পাচ্ছি না। বিকেল 4টা বাজে। আমি টিএসসির সামনে এসে দাঁড়াতেই দেখি নীলা দাঁড়িয়ে আছে। আমি হেঁটে এগিয়ে গেলাম ওর দিকে। আমাকে দেখে মুচকি হেসে ভেতরে আসার ইশারা করলো। আমি গেলাম ওর সাথে। কিছু সময় হাঁটার পর আমাকে একটা বসার জায়গা দেখিয়ে বলল বসতে। আমি বসলাম। ও আমার পাশে এসে বসতেই আমি উঠে গেলাম। নীলা আমার দিকে তাকিয়ে বিরক্তি ভাব এনে বলল, কি ব্যাপার, উঠছেন কেন? না মানে সরি, তোমার অনুমতি না নিয়ে তোমার পাশে বসেছি, সরি। প্লিজ এভাবে বলবেন না, বসুন। আমি বসলাম, তবে কিছুটা দূরত্ব রেখেই বসলাম আমি। দুজনেই চুপ হয়ে রইলাম কিছু সময়। নীরবতা ভেঙে নীলা বলল, সরি তানভীর সাহেব। কেন? সেদিনের জন্য সরি। আসলে আমি বুঝতে পারিনি অপমানটা অনেক বেশি হয়ে যাবে। আমি কিছু মনে করিনি। আবারও দুজন চুপ হয়ে গেলাম। আমি কি বলবো সেটা বড় বিষয় না, নীলা আমাকে কি বলবে সেটাও ভেবেই চলেছে। আমি মুচকি হেসে আর চোখে তাকালাম। নীলা বলল, সরি, সেদিন আমার কথা মতো আপনার পকেটে কাগজটা রাখে আমার বন্ধুটা, কারণ বাসা থেকে আপনাকে তাড়াতে চেয়েছিলাম। আরে আমি এসব ভুলেই গিয়েছি। আমি ওসব নিয়ে ভাবনাটা 7 বছর আগেই ফেলে এসেছি। তো তোমার কথা বলো, কেমন আছো? কি করছো এখন? বিয়ে করেছো?
পড়াশোনা চলছেই, আর বিয়ে করিনি। আপনি বিয়ে করেছেন? না। আমি একটা ছেলেকে ভালোবাসি, গুড। কিন্তু ছেলেটা আমাকে ভালোবাসে না। সো স্যাড। তাকে জানিয়েছো? না, জানাবো ভাবছি। জানিয়ে দাও। আবারও চুপ হয়ে গেলাম দুজনেই। 5টা বেজে গিয়েছে। আর থাকবো না, ওর থেকে দূরে থাকতে হবে। কেমন যেন একটা চাপা রাগ জমতে শুরু করেছে আমার। আমি বসা থেকে ওঠার প্রস্তুতি নেব, সে সময় ও বলে, আমি আপনাকে ভালোবাসি। শুনতে হয়তো হাস্যকর বা মজা মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আপনাকে অপমানের বেশ কয়েক মাস পর উপলব্ধি করি আপনার কথা আমার সব সময় মনে পড়ছিল। মিথ্যে হলেও চিরকুটে লেখাটা আমার মনে পড়তো বারবার। কিভাবে যে হঠাৎ করে আপনার শূন্যতা অনুভব করা শুরু করেছিলাম বুঝতে পারিনি। আপনাকে কত খুঁজেছি, দুটো কারণে খুঁজেছি, সরি বলার জন্য আর ভালোবাসিটা প্রকাশ করার জন্য। ভালোবাসি আপনাকে। নীলার কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ালাম। বিকেলের রোদটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসতে লাগলো। আমি ওর সামনে যেয়ে দাঁড়ালাম। কিছুটা সময় ওর মুখের দিকে তাকিয়ে থেকে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম থেকে তোমাকে ভালোবেসেছিলাম। চলো বিয়ে করি। কি মনে হয় নীলা, আমি তোমাকে এটাই বলবো? না, কখনো না। আমি মজা করলাম। চাইলে এখন তোমাকে ভালোবাসার জন্য চড় মারতে পারি, কিন্তু সেটা আমি করব না। কারণ গরিবেরা চাইলেও অনেক কিছু করতে পারে না। তোমাকে চাইলে এখনই সবার সামনে অপমান করে কথা শোনাতে পারতাম, কিন্তু সেটাও আমি করব না। কারণ গরিবেরা যোগ্যতার বিচার করে না, করে আত্মসম্মানের। আর শোনো, কারো পাশে বসা আর ভালোবাসি বললেই যে যোগ্যতার বিচার করো, এটা বোকামি। কাউকে ভালোবাসতেই পারে মানুষ, আর সেটা প্রকাশ করতেই পারে। তার মানে এই নয় যে ভালোবাসার অপরাধে অপমান, যোগ্যতা, চর ইত্যাদি প্রয়োগ করে কথা শোনাতে হবে। ভালো থেকো নীলা। চাইলে তোমাকে গ্রহণ করতে পারতাম এখন, কিন্তু নিজের সাথে আর নিজের আত্মসম্মানকে বড্ড বেশি অপমান করা হবে। ভালো থেকো। কথাগুলো বলে আর দাঁড়ালাম না, পেছনে একবারও তাকালাম না আমি। শেষ বিকেলে রোদটা যেন একদম নেতিয়ে পড়েছে। অলসভাবে মৃদু বিকরণ দিতে লাগলো সূর্যটা। কি হাস্যকর! সূর্যকে তখনই সবাই মূল্য দেয় যখন রাত না হওয়ার আগে কিরণ দেয়। রাত আসার পর তার অস্তিত্ব বিলীন হয়ে যায়। শেষ বিকেলের রোদ আমার প্রচণ্ড ভালো লাগে। আর এখন পুরনো স্মৃতিগুলো এই বিকেলের রোদের মতোই ফুরিয়ে ফেলে দিয়ে আসলাম, হারিয়ে ফেললাম সূর্য ডোবার মতো করে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।